আসসালামু আলাইকুম শিক্ষার্থী সবাইকে স্বাগতম। এখন আমরা ১০৭ নম্বর এবং ১০৮ নম্বর পৃষ্ঠার জ্যামিতির অংশগুলো নিয়ে শিখব এবং এটি ১০.৪ চতুর্ভুজের কর্ণ নিচের সামান্তরিক ও রম্বসের বিপরীত শীর্ষবিন্দুগুলো সংযোগ করি এবং সংযোগ রেখাগুলোতে আমরা কি দেখতে পাই। এখানে বাম পাশে দুইটা সামান্তরিক আছে এবং ডান পাশে দুইটা রম্বস আছে। এখন প্রথমে এই পাশে যে সামান্তরিক আছে এটা দেখতে যদিও রম্বসের মতো, কিন্তু এটা আসলে সামান্তরিক। তো এই সামান্তরিকের এখানে বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করতে বলেছে। এই শীর্ষবিন্দু বিপরীত, এটার বিপরীত শীর্ষবিন্দু এই পাশে এটা। তাহলে আমরা যদি যোগ করে দিই এই দুটাকে, তাহলে এইখান থেকে শুরু করে ঠিক এখানে একটা রেখা দিয়ে চিহ্নিত করে দিয়ে রাখছে। তারপর আমরা এখানে বিপরীত এই দুইটা শীর্ষবিন্দু যোগ করলাম, তাহলে এটা আমরা পেয়ে গেলাম একটা কর্ণ। এরপরে ঠিক এখন এই পাশে এই কর্ণ, এখানে কর্ণ না দুঃখিত, এটা হচ্ছে এই শীর্ষবিন্দু এবং এই পাশে এই শীর্ষবিন্দু, এই দুইটা শীর্ষবিন্দু এখন যদি যোগ করি, তো আমরা আপাতত প্রথমে এখানে যোগ করে দিই দুইটা শীর্ষবিন্দু, বিপরীত দুইটা শীর্ষবিন্দু যোগ করে দিলাম। এখন হয়ে গেল এই দুইটা কর্ণ এবং এই সামান্তরিকের দুইটা কর্ণ পেলাম। এবং এরপরে আমরা এই পাশে যে সামান্তরিক আছে এই সামান্তরিকের বিপরীত দুইটা কর্ণ না, আবার বিপরীত দুইটা আসলে শীর্ষবিন্দু। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু বিপরীত শীর্ষবিন্দু যোগ করে দিই। তাহলে এখান থেকে শুরু করে বিপরীত দুইটা শীর্ষবিন্দু যোগ করে দিলাম এবং আমরা পেয়ে গেলাম এখানে কর্ণ। এরপরে আবার ঠিক এর বিপরীত পাশে এইখানে এই শীর্ষবিন্দু এবং এই শীর্ষবিন্দু যোগ করে দিব। তাহলে আমরা এখানে একটা রেখা দিয়ে দুইটা বিপরীত শীর্ষবিন্দু বরাবর যোগ করে দিলাম। তাহলে পেয়ে গেলাম এখানে দুইটা কর্ণ, এই সামান্তরিকেরও দুইটা কর্ণ পেয়ে গেলাম। আর এই দুইটা সামান্তরিকের দুইটা কর্ণ, বিপরীত দুইটা কর্ণ মধ্যবিন্দুতে মিলিত হয়েছে। এরপরে যদি আমরা এখানে রম্বসের ক্ষেত্রে দেখি, এখানে দুইটা রম্বস আছে এই পাশে এবং এই পাশে। এই দুইটা রম্বসের বিপরীত দুইটা শীর্ষবিন্দু যোগ করে দিব, এই শীর্ষবিন্দু এবং এই পাশে এই শীর্ষবিন্দু যোগ করে দিব। তারপর ঠিক আবার একই রকমভাবে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু বরাবর যোগ করে দিব। তাহলে এখানে উপরের শীর্ষবিন্দু থেকে শুরু করে নিচের এই শীর্ষবিন্দু পর্যন্ত রেখা দিয়ে একটা যোগ করে দিলাম এবং এটা পেয়ে গেলাম আমরা একটা কর্ণ। এরপরে ঠিক একই রকমভাবে আমরা এই পাশে বাম পাশে এবং ডান পাশে দুইটা শীর্ষবিন্দু যোগ করে দিব। তাহলে আমরা আবার একটা রেখা দিয়ে যদি যোগ করে দিই, তাহলে এটা পেয়ে গেলাম আরেকটা কর্ণ। এবার আমরা এই রম্বসের ক্ষেত্রে উপরের শীর্ষবিন্দু এবং নিচের শীর্ষবিন্দু বরাবর একটা রেখা দিয়ে যোগ করে দিলাম। আবার বাম পাশের এই শীর্ষবিন্দু থেকে শুরু করে ডান পাশের এই শীর্ষবিন্দু পর্যন্ত একটা রেখা দিয়ে যোগ করে দিলাম এবং আমরা পেয়ে গেলাম দুইটা কর্ণ এখানে। আর এক্ষেত্রেও রম্বসের এক্ষেত্রেও দুইটা কর্ণ মধ্যবিন্দুতে মিলিত হয়েছে। ঠিক মধ্যবিন্দুতে মিলিত হয়েছে, আবার ঠিক এখানেও মধ্যবিন্দুতে মিলিত হয়েছে। এবং রম্বসের ক্ষেত্রে দুইটা কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করতেছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে সংযোগ রেখাগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে সামান্তরিকের ক্ষেত্রে এবং রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় মধ্যবিন্দুতে মিলিত হচ্ছে। আর রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় মধ্যবিন্দুতে মিলিত হচ্ছে এবং পাশাপাশি লম্বভাবে ছেদ করতেছে পরস্পরকে। এরপরে আমরা এখানে নিচের এই অংশে বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী রেখাকে বলে কর্ণ। একটি চতুর্ভুজের দুইটি কর্ণ রয়েছে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী রেখাকে আমরা কর্ণ বলতেছিলাম। যেমন এখানে এই একটা কর্ণ এবং এই পাশে আরেকটা কর্ণ, তাহলে এই চতুর্ভুজের দুইটা কর্ণ রয়েছে। ঠিক একই রকমভাবে এখানে এখানে এইগুলো চতুর্ভুজের ক্ষেত্রেও দুটি করে কর্ণ রয়েছে। কিন্তু এখানে বলেছে যে কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নেই। কারণ হচ্ছে ত্রিভুজের বিপরীত দুইটা শীর্ষবিন্দু যোগ করা যাবে না। যেমন এখানে যদি একটা ত্রিভুজ আঁকি, যেমন এখানে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি আমরা, তাহলে এখানে দেখব এখানে আসলে তিনটা শীর্ষবিন্দু রয়েছে, একটা দুইটা এই পাশে একটা তিনটা। এখন এই তিনটা শীর্ষবিন্দুর মধ্যে যদি আমরা বিপরীত শীর্ষবিন্দু দুইটাকে যোগ করতে যাই, যেমন এই শীর্ষবিন্দুর বিপরীত শীর্ষবিন্দু যদি এখানে এখানে তো বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে না এই পাশে, আবার এই শীর্ষবিন্দুর যদি বিপরীত পাশ তো এই পাশে শীর্ষবিন্দু নাই, অর্থাৎ আমরা ত্রিভুজের কোনো যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু বিপরীত দুইটা শীর্ষবিন্দু যোগ করা যাচ্ছে না, এই জন্য আমরা বলতে পারি যে ত্রিভুজের আসলে কোনো কর্ণ নেই। আর এই পাশে একজন ছাত্র, এখানে একজন ছাত্রের ছবি আছে, এই পাশে একটা চতুর্ভুজ আছে এবং এটি হচ্ছে এই চতুর্ভুজের বিপরীত দুইটা শীর্ষবিন্দু যোগ করে দেওয়া হয়েছে, একটা কর্ণ এখানে পাওয়া যাচ্ছে। আবার ঠিক একই রকমভাবে এখানে ক থেকে গ পর্যন্ত বিপরীত দুইটা শীর্ষবিন্দু যোগ করে দিয়ে একটা রেখা দিয়ে যোগ করে দিলে আরেকটা কর্ণ পাওয়া যাচ্ছে, অর্থাৎ এখানে দুইটা কর্ণ হয়ে যাচ্ছে এই চতুর্ভুজের ক্ষেত্রে। এরপরে এখানে নিচে উপরে অঙ্কিত কর্ণগুলো লক্ষ্য করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এখানে ১ নম্বরে বলেছে যে কোন বিন্দুতে সামান্তরিকের দুইটি কর্ণ মিলিত হয়, এবং ২ নম্বর প্রশ্ন হচ্ছে কোন বিন্দুতে সামান্তরিকের দুইটি কর্ণ মিলিত হয়। এখানে সামান্তরিক না, এখানে রম্বসের দুইটি কর্ণ মিলিত হয়। আর সাথে এখানে ৩ নম্বরে আছে নিচে যে রম্বসের দুইটি কর্ণ কিভাবে পরস্পরকে ছেদ করে। তাহলে আমরা বলতে পারি যে প্রথম প্রশ্ন যে ১ নম্বরে যে কোন বিন্দুতে সামান্তরিকের দুইটি কর্ণ মিলিত হয়, উত্তর হচ্ছে সামান্তরিকের দুইটি কর্ণ মধ্যবিন্দুতে মিলিত হয়। এবার ২ নম্বর প্রশ্নটি হচ্ছে যে কোন বিন্দুতে রম্বসের দুইটি কর্ণ মিলিত হয়, উত্তর রম্বসের দুইটি কর্ণ মধ্যবিন্দুতে মিলিত হয়।
এরপরে 3 নম্বর প্রশ্ন, রম্বসের দুইটি কর্ণ কিভাবে পরস্পরকে ছেদ করে? উত্তর হচ্ছে রম্বসের দুইটি কর্ণ পরস্পরকে লম্বভাবে পরস্পরকে ছেদ করে। এই হচ্ছে আমাদের 3টা প্রশ্নের এখানে উত্তর। এরপরে আমরা যদি আবার আমাদের মূল বইয়ের পৃষ্ঠায় যাই, তাহলে এখানে সারসংক্ষেপ আছে কিছু, যে আমরা যা এখানে দেখে আসলাম বা পড়লাম সেটার সারসংক্ষেপ হিসেবে এখানে দিয়ে রাখছে যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয়। যেমন এখানে সামান্তরিকের কর্ণ দুইটা আছে, এই কর্ণ এবং এই পাশে আরেকটা কর্ণ আছে, এই দুইটা কর্ণ অর্থাৎ, তাহলে এই দুইটা কর্ণ পরস্পরের মধ্যবিন্দুতে এখানে মিলিত হচ্ছে। এরপরে বলেছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরের মধ্যবিন্দুতে মিলিত হয়। এখানে আমরা দেখছি যে এখানে নিচে একটা রম্বস আছে এবং এই রম্বসের এই কর্ণ এবং এই পাশের এই দুইটা কর্ণ পরস্পরের এই মধ্যবিন্দুতে মিলিত হচ্ছে। এবং এখানে বলেছে যে এবং কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। তাহলে এই দুইটা কর্ণ, এই পাশে একটা কর্ণ এবং এই যে এই পাশে একটা কর্ণ, তো এই দুইটা কর্ণ পরস্পরের লম্বভাবে ছেদ করেছে বা পরস্পরের উপর লম্ব, অর্থাৎ একদম খাড়া এখানে, বা এখানে একটা সমকোণ তৈরি করেছে, এরপর এই পাশে আরেকটা সমকোণ তৈরি করেছে এবং এই পাশে একটা সমকোণ, এইখানেও একটা সমকোণ তৈরি করতেছে, অর্থাৎ এখানে কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব, একদম স্ট্রেট খাড়া আছে। তাহলে আমরা এই বিষয়গুলো এখান থেকে জানলাম। এরপরে আমরা যদি 107 নম্বর পৃষ্ঠার অঙ্ক এগুলোই দেখলাম আমরা জ্যামিতির এই অংশগুলো। এরপরে আমরা 108 নম্বর পৃষ্ঠায় যাই। তো এখানে বলেছে যে শুরুতে এখানে সামান্তরিক ও রম্বস আকৃতির কাগজগুলোকে কর্ণ বরাবর কাটি, তৈরি করা ত্রিভুজগুলোর বাহু ও কোণগুলোর মধ্যে তুলনা করি, এই ত্রিভুজগুলোতে আমরা কি পাই? এখানে বাম পাশে এখানে এই সামান্তরিককে কেটেছে কর্ণ বরাবর। তাহলে যদি এখানে এই কর্ণ বরাবর যদি কাটা হয়, এই দিক এইখানে এই কর্ণ বরাবর কাটছে এবং এই পাশে আরেকটা কর্ণ আছে, এই বরাবর যদি কাটা হয় কেচি দিয়ে বা কাটা হয় যদি কর্ণ, তাহলে ঠিক এখানে চারটা চারটা এখানে ত্রিভুজ তৈরি হবে। এখানে এই দিকে উপরে একটা, ডানে, নিচে, বামে, ঠিক এরকম চারটা ত্রিভুজ তৈরি হবে কর্ণ বরাবর কাটার ফলে। আবার এখানে যে রম্বস আছে এখানে, তো এই রম্বসকে যদি কর্ণ বরাবর যদি কাটা হয়, এখানে একটা কর্ণ এই বরাবর যদি কেচি দিয়ে কাটা হয় এবং এই দিকে যদি কাটা হয়, তাহলে ঠিক কি হবে? এই দিকে কেটে গেলে ঠিক এই পাশে এবং এই দিকে এই বরাবর কেটে কাটার ফলে এখানে চারটা ত্রিভুজ তৈরি হবে। এই উপরে ডান দিকে, নিচে ডান দিকে এবং নিচে বাম দিকে এবং উপরে বাম দিকে চারটা ত্রিভুজ তৈরি হয়েছে। আর এখানে যে চারটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজের এখানে যদি, যেমন এখানে উপরের এই ত্রিভুজের চারটা বাহু যদি আমরা এখানে দেখি, তাহলে এই বাহুটা সব থেকে বড়, তার থেকে এই বাহু একটু ছোট, তার থেকেও ছোট হচ্ছে এই বাহুটা, অর্থাৎ এখানে বিষমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে। ঠিক একই রকমভাবে এখানেও এবং নিচে এগুলোও হচ্ছে, এইগুলো ত্রিভুজের বাহুগুলো অসমান দেখতে পাচ্ছি আমরা। এবং এই পাশে রম্বস, অর্থাৎ রম্বসকে কাটার ফলে যে চারটা ত্রিভুজ তৈরি হয়েছে, ঠিক এখানেও এখানে যদি এই ডান পাশের উপরের ডান পাশে এই ত্রিভুজটা যদি আমরা দেখি বাহুগুলো, তাহলে এই বাহুটা সব থেকে বড়, নিচের বাহুটা তার থেকে একটু ছোট এবং এইখানে খাড়া একটা এই পাশে যে বাহুটা আছে এটা আরো ছোট। তাহলে এটাও হচ্ছে বিষমবাহু ত্রিভুজ তৈরি করতেছে। অর্থাৎ এখানে এই ত্রিভুজের বা এখানে যেগুলো ত্রিভুজ তৈরি হয়েছে সেই ত্রিভুজের বাহুগুলো এক একটা এক এক রকম। আর যদি আমরা এখন কোণগুলোর মধ্যে যদি তুলনা করে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের ক্ষেত্রে যে তিনটা এখানে কোণ তৈরি হয়েছে, তিনটা কোণ, এই কোণ এবং এই পাশে একটা কোণ এবং এই পাশে আরেকটা কোণ, এই কোণগুলো কিন্তু সমান নয়, এক একটা কোণ এক এক রকম। এবং এখানে রম্বসকে কাটার ফলে এখানে যে চারটা ত্রিভুজ তৈরি হয়েছে, তো এই ত্রিভুজের মধ্যে এই কোণটা যদি পরিমাপ করে দেখি আমরা, তাহলে দেখব এটা আসলে একদম খাড়া আছে, এই রেখার উপরে এখানে এই লম্বভাবে আছে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ বা সমকোণে আছে এই কোণটা। ঠিক একই রকমভাবে এই ত্রিভুজের ক্ষেত্র এই পাশের এই কোণটা এক সমকোণ বা 90 ডিগ্রি কোণে আছে। আবার এই ত্রিভুজের ক্ষেত্র একই রকমভাবে এই কোণটা সমকোণ বা এক সমকোণ বা 90 ডিগ্রি কোণে আছে। আবার ঠিক একই রকমভাবে এই ত্রিভুজের ক্ষেত্র এই কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি কোণে আছে। আর এই ত্রিভুজগুলো, চারটা ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি করতেছে এখানে। আর এখানে আরেকটা জিনিস, এখানে একটা বিষয় আমরা খেয়াল করে দেখি যে, যেমন এখানে বলেছে যে অপর পাশে ত্রিভুজটি একই আকৃতির, এই সামান্তরিককে কাটার ফলে যে এখানে চারটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে এই চারটা ত্রিভুজের মধ্যে উপরের ত্রিভুজ এইটা এবং নিচের ত্রিভুজ কিন্তু একই আকৃতির। আবার ডান পাশে এবং হচ্ছে এই যে বাম পাশের এই ত্রিভুজ একই আকৃতির। আর এখানে রম্বস, এখানে এই ছাত্রী কি বলেছে যে রম্বসের সব ত্রিভুজই দেখে মনে হচ্ছে একই রকম সমকোণী ত্রিভুজ। যে কথা আমি আগে বললাম যে এখানে চারটা যে ত্রিভুজ তৈরি হয়েছে এই ত্রিভুজগুলো সমকোণী ত্রিভুজ, বা প্রত্যেকটা ত্রিভুজের একটা করে কোণ 90 ডিগ্রি করে আছে বা এক সমকোণ। এবার এখানে নিচের এই অংশে আসি, একটি আয়ত ও একটি বর্গকে কর্ণ বরাবর কেটে চারটি ত্রিভুজ তৈরি করো, আয়ত ও বর্গের বৈশিষ্ট্যগুলো কি? তাহলে এখানে প্রথমে এখানে একটা আয়ত আছে, এই পাশে এই আয়তর কর্ণ বরাবর কাটতে হবে আমাদের। এখানে এই কর্ণ বরাবর একটু বাঁকা হচ্ছে এবং এই কর্ণ বরাবর যদি কাটা হয়, তাহলে ঠিক এখানে চারটা ত্রিভুজ তৈরি হবে এরকম। আবার এখানে যে বর্গ আছে, এই বর্গের দুইটা কর্ণ আছে, এখানে এই একটা কর্ণ এবং এই পাশে আরেকটা কর্ণ আছে, এবং এই কর্ণ বরাবর যদি কেচি দিয়ে কাটা হয়, তাহলে আমরা একই রকমভাবে এই চারটা ত্রিভুজ তৈরি হবে এখানেও। এবার তাহলে আমরা আয়ত ও বর্গের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো লিখি। আর এখানে আয়ত ও বর্গের বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, যেহেতু আয়ত ও বর্গকে কর্ণ বরাবর কাটতে হবে আমাদেরকে, কেটে চারটা ত্রিভুজ তৈরি করতে হবে। তারপরে আমরা এখানে বৈশিষ্ট্যগুলো লিখে দিব। তো আমরা এখানে লিখে দিই, এখানে বৈশিষ্ট্যগুলো হচ্ছে
আয়তের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে আয়তের বিপরীত পাশের ত্রিভুজগুলো একই আকৃতির। যেমন এখানে এই আয়তটা কাটার ফলে আমরা দেখছি যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ বিপরীত পাশে আছে এবং এরা একই আকৃতির, এবং বামের এই ত্রিভুজ এবং এই ডানের এই ত্রিভুজও বিপরীত পাশে আছে এবং একই আকৃতির এবং সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা এই যে উপরের এই ত্রিভুজের দুইটা বাহু সমান আছে, এই বাহুটা এবং এই পাশের এই বাহুটা সমান। আবার এই ত্রিভুজের বিপরীত পাশের ত্রিভুজ হচ্ছে এটা, এবং এই ত্রিভুজেরও দুইটা সমান বাহু আছে, যেমন এই বাহুটা এবং এই বাহুটা সমান, এই জন্য সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক একই রকমভাবে এই বামে এবং ডানের এই দুইটা বিপরীত ত্রিভুজেরও ঠিক একই অবস্থা, যে এই ত্রিভুজ দুইটাও একই আকৃতির এবং সমদ্বিবাহু ত্রিভুজ, এবং আয়তের কর্ণদ্বয় পরস্পরকে 4টি ত্রিভুজে বিভক্ত করে। এইখানে দুইটা কর্ণ আছে, এই বরাবর একটা কর্ণ এবং এই বরাবর একটা কর্ণ, এই দুইটা কর্ণদ্বয় পরস্পরকে 4টা ত্রিভুজে বিভক্ত করতেছে। যে এখানে 4টা ত্রিভুজ কিন্তু বিভক্ত হয়ে গেছে, 1 2 3 4। এবং এখানে বর্গের বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। এখানে বর্গকে কাটার ফলে, কর্ণ বরাবর কাটার ফলে এখানে 4টা ত্রিভুজ তৈরি হচ্ছে, এবং এইখানে আমরা এখন আমরা বর্গের বৈশিষ্ট্যগুলো হলো যে এরকম, যে বর্গের বৈশিষ্ট্য হচ্ছে যে বর্গের প্রতিটি ত্রিভুজ একই আকৃতির। এখানে বর্গের কর্ণ বরাবর কাটার ফলে এই বর্গের এই কর্ণ এবং এই বরাবর কাটার ফলে 4টা ত্রিভুজ তৈরি হয়েছে, এবং এই ত্রিভুজগুলো একই আকৃতির, দেখতে একই রকম এবং সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের একটা কোণ সমকোণ আছে, এই কোণটা সমকোণ, যেমন উপরের ত্রিভুজের এই কোণটা সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি। এবং 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমান 4টি ত্রিভুজে বিভক্ত করে। এবং আমরা এখানে দেখতেছি যে বর্গের এই কর্ণ এবং এই পাশের একটা কর্ণ এই বরাবর কাটার ফলে এখানে সমান 4টা ত্রিভুজ তৈরি হচ্ছে। তাহলে এই হচ্ছে বৈশিষ্ট্য আয়তর এবং বর্গের। এরপরে আবার আমরা আমাদের মূল বইয়ের পৃষ্ঠায় ফিরে যাই। এরপরের অংশে যাই, অর্থাৎ নিচের এই অংশে 108 নম্বর পৃষ্ঠার এই যে নিচের এই অংশে যে চতুর্ভুজ সম্পর্কে আমরা কি পেয়েছি তার সংক্ষেপে ছকের খালি ঘরগুলোতে লিখি। শুরুতে সামান্তরিকের আমরা এখানে দেখব যে এখানে প্রথমে এখানে এই কলামটা পূরণ করে দিয়েছে যে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান কি না। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবো এবং না হলে না লিখবো। যেমন সামান্তরিকের ক্ষেত্রে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান না, এই জন্য না লেখা হয়েছে। যেমন এখানে আমরা যদি দেখি, খেয়াল করি যে সামান্তরিকের এই যে সকল বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান না, এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান না। তাহলে আমরা এখানে লিখে দিয়েছে যে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান না। এবং রম্বসের ক্ষেত্রে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। যেমন এখানে এই রম্বসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই বাহু এবং এই বাহু সমান, আবার এই বাহু এবং এই বাহু সমান, অর্থাৎ এখানে 4টা বাহুই কিন্তু সমান আছে। এখানে উপরের ডান পাশের বাহু এবং এই বাহু, এটা এবং এইটা, এই 4টা বাহু কিন্তু সমান, এই জন্য এখানে লেখা হয়েছে হ্যাঁ। এবং আয়তর ক্ষেত্রে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান না। যেমন এখানে এই যে আয়তর এই বাহু এবং এই বাহু কিন্তু অসমান, অর্থাৎ সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান না, এই জন্য এখানে না লেখা হয়েছে। এরপর এখানে বর্গের ক্ষেত্রে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান হ্যাঁ, কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই বর্গের উপরের বাহু, নিচের বাহু, বামের বাহু এবং ডানের বাহু 4টা বাহু সমান, অর্থাৎ সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান, এই জন্য হ্যাঁ লেখা হয়েছে। এখন আমাদের এখানে এটা যদিও পূরণ করে দিয়ে রাখছে, আমাদেরকে এই পাশের এই ঘরগুলো পূরণ করতে হবে। তো এখানে বলেছে যে সকল কোণ সর্বদা সমকোণ কি না। এটা হচ্ছে কার? সামান্তরিকের ক্ষেত্রে। সামান্তরিকের ক্ষেত্রে সকল কোণ সর্বদা সমকোণ। এখন হ্যাঁ হলে হ্যাঁ লিখবো এবং না হলে না লিখবো। যেমন এখানে সামান্তরিকের সকল কোণ সর্বদা সমকোণ কিনা, যেমন এই যে এই সামান্তরিকের আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কোণ এবং এই কোণ সমকোণ না, কিন্তু এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো সমকোণ না, বা এক সমকোণ মানে 90 ডিগ্রি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো 90 ডিগ্রি না। তাহলে এখানে আমরা লিখে দিব যে সকল কোণ সর্বদা সমকোণ না সামান্তরিকের ক্ষেত্রে। এরপরে রম্বসের ক্ষেত্রে সকল কোণ সর্বদা সমকোণ কি না, আমরা দেখতে পাচ্ছি এখানে এই রম্বসের ক্ষেত্রে সকল কোণ সমকোণ না, কিন্তু যেমন এই কোণ এক সমকোণ না বা 90 ডিগ্রি নয়, আমরা দেখে বুঝতে পারতেছি। এবং এটাও সমকোণ না, এটা সমকোণ না মনে হচ্ছে, সমকোণ না, এবং এটাও সমকোণ না কিন্তু, অর্থাৎ রম্বসের সকল কোণগুলি সমকোণ না। এরপরে আয়তর ক্ষেত্রে আমরা দেখব যে সকল কোণ সর্বদা সমকোণ হ্যাঁ কি না লিখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়তর ক্ষেত্রে এই কোণ সমকোণ বা 90 ডিগ্রি, এবং এই কোণ সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি, এবং এটাও দেখে আমরা বুঝতে পারতেছি যে এগুলো সমকোণ বা 90 ডিগ্রি। যদি আমরা এখানে চাঁদা নিয়ে এসে যদি আমরা চেক করে দেখি, তাহলে দেখব যেমন এই যে এই কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি হয়ে আছে, অর্থাৎ নিচের যে রেখা আছে এবং এই যে এখানে বাম পাশের একদম যে রেখা আছে সেটা একদম খাড়া উপরের দিকে 90 ডিগ্রি কোণে আছে। এরপরে যদি আমরা ঠিক একই রকমভাবে এখানে এই 4টা কোণই কিন্তু সমকোণ, তাহলে আমরা এখানে লিখে দিব যে সকল কোণ সর্বদা সমকোণ হ্যাঁ। আয়তের সকল কোণ সর্বদা সমকোণ হ্যাঁ। এরপরে আমরা বর্গে যদি আমরা দেখি, এখানে বর্গের ক্ষেত্রেও সকল কোণ সর্বদা সমকোণ। আমরা দেখতে পাচ্ছি যে এই বর্গের এই কোণ সমকোণ এবং এটাও সমকোণ এবং এই পাশে এই কোণটাও সমকোণ, এই 4টা কোণই সমকোণ।
আমরা চাঁদা দিয়েও যদি পরিমাপ করে দেখি তাহলে দেখতে পাবো এটা আসলে সমকোণেই আছে। তাহলে তাহলে এখানে বর্গের বর্গের সকল কোণ সর্বদা সমকোণ। হ্যাঁ। এখন তাহলে বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল কি না? সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল। এই যে এখানে দেখতে পাচ্ছি এই সামান্তরিকের পরের বাহু এবং নিচের বাহু এই দুইটা বিপরীত বাহু, এবং এই বামের বাহু এবং ডানের এই বাহুটাও বিপরীত বাহু সমান্তরাল। এই জন্য আমরা হ্যাঁ লিখে দিব যেহেতু সমান্তরাল। এরপরে রম্বসের ক্ষেত্রে কি হবে? বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল। এখানেও সমান্তরাল কিনা দেখতেছি আমরা। রম্বসের ক্ষেত্রে এই বাহু এবং এই বাহু বিপরীত বাহু দুইটি সবসময় সমান্তরাল। আবার এই বাহু এবং এখানে এই বাহু দুইটিও বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। তাহলে আমরা এখানে লিখে দিব যে সমান্তরাল কিনা। তাহলে আমরা দেখলাম যে রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল। এরপরে আয়তের ক্ষেত্রে আমরা বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল কিনা। তো আমরা দেখতেছি যে আয়তের এই বাহু এবং এই বাহু সমান্তরাল। আবার বামের এই বাহু এবং ডানের এই বাহুটাও সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে হ্যাঁ, আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি সমান্তরাল। এরপরে বর্গের ক্ষেত্রে কি হচ্ছে? বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল কিনা। তো আমরা দেখছি এখানে বর্গের উপরের বাহু এবং নিচের বাহু বিপরীত বাহু সমান্তরাল, এবং বামের এই বাহু এবং ডানের এই বাহু দুইটি বিপরীত বাহু সমান্তরাল। তাহলে আমরা লিখে দিব যে বর্গের বিপরীত বাহুগুলো সবসময় সমান্তরাল। তাহলে হ্যাঁ। এখন আমরা সামান্তরিকের ক্ষেত্রে এখানে বিপরীত বাহুগুলো সবসময় দৈর্ঘ্যে সমান কিনা। তো আমরা এখানে দেখতেছি যে এই সামান্তরিকের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্যে কিন্তু সমান আছে। এইটাও যেমন দৈর্ঘ্য এবং এটাও ঠিক একই রকম দৈর্ঘ্য দেখতে পাচ্ছি। আমরা এখানে স্কেল দিয়ে চাইলে পরিমাপ করেও দেখতে পারবো যে এখানে সামান্তরিকের ক্ষেত্রে সমান আছে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য। আবার এটা এবং এই পাশে ডানে বামেও সমান। তাহলে আমরা এখানে লিখবো যে হ্যাঁ। এবং রম্বসের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে রম্বসের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারটা বাহু দৈর্ঘ্যে সমান এবং বিপরীত বাহুগুলো সবসময় দৈর্ঘ্যে সমান আছে। তাহলে এখানেও হ্যাঁ লিখবো আমরা। এরপরে আয়তের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত বাহুগুলো এই বাহু এবং এই বাহু দুইটা বিপরীত বাহু সবসময় দৈর্ঘ্যে সমান আছে। তাহলে আবার একই রকমভাবে এই বামের এবং ডানের এই দুইটা বিপরীত বাহু দৈর্ঘ্যে সমান দেখতে পাচ্ছি। তাহলে অবশ্যই আমরা আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্যে বিপরীত বাহুগুলো সবসময় দৈর্ঘ্যে সমান। তাহলে হ্যাঁ লিখে দিব এটাও। এবং এখানে বর্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত বাহুগুলো সবসময় দৈর্ঘ্যে সমান এবং চারটা বাহু দৈর্ঘ্যে সমান আছে এখানে। তাহলে কোনো কথা ছাড়া আমরা এখানে হ্যাঁ লিখে দিব। এরপরে কর্ণগুলো সবসময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিনা, এবং সেটা আয়তের ক্ষেত্রে আমরা প্রথমে চেক করি। আমরা দেখতেছি যে আয়তের ক্ষেত্রে দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করতেছে। এই কর্ণ এখানে এই পাশে এবং এই পাশে সমান দুই ভাগে ভাগ করতেছে, মাঝামাঝি বরাবর এখানে আছে পয়েন্ট। আবার এই কর্ণের ক্ষেত্রেও কিন্তু সমান দুই ভাগে ভাগ করতেছে। আবার রম্বসের ক্ষেত্রেও দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতেছে। আবার আয়তের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে দুইটা কর্ণ সমদ্বিখণ্ডিত করতেছে, এবং বর্গের ক্ষেত্রেও কর্ণদ্বয় সবসময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতেছে, অর্থাৎ সম দুই ভাগে ভাগ করতেছে। তাহলে আমরা সবগুলো লিখে দিব সামান্তরিক, রম্বস, আয়ত, বর্গ সবগুলোতে আমরা হ্যাঁ লিখে দিব এখানে। রম্বসের ক্ষেত্রেও কর্ণদ্বয় সবসময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতেছে। তাহলে এখানেও এটাও হ্যাঁ দিয়ে দিলাম। এরপরে আয়তের ক্ষেত্রেও একই রকমভাবে আমরা দেখছি যে কর্ণদ্বয় সবসময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতেছে। তাহলে এটাও হ্যাঁ। এবং বর্গের ক্ষেত্রেও কর্ণদ্বয় সবসময় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতেছে, এই জন্য এটাও আমরা হ্যাঁ লিখে দিলাম, অর্থাৎ সবগুলোই এখানে হ্যাঁ। এরপরে এরপরে কর্ণদ্বয় সবসময় পরস্পরকে লম্বভাবে ছেদ করে কি না। সামান্তরিকের ক্ষেত্রে আমরা দেখি যে এখানে দুইটা কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করে নাই। লম্বভাবে মানে হচ্ছে যে খাড়াভাবে বা একদম একটা রেখার উপর আরেকটা রেখা খাড়া বা সমকোণে এখানে আসলে। তো এখানে দেখতেছি আমরা সামান্তরিকের ক্ষেত্রে পরস্পরকে লম্বভাবে ছেদ করছে না এখানে কর্ণদ্বয়। তাহলে আমরা এখানে লিখে দিব যে এটা উত্তরে বা এখানে ঘরে না লিখে দিব। এরপরে আমরা যদি দেখি রম্বসের ক্ষেত্রে আমরা দেখতেছি যে পরস্পরকে কিন্তু এখানে খাড়া মানে লম্বভাবে ছেদ করেছে কর্ণদ্বয়। এই কর্ণ এবং এই পাশের কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। তাহলে এখানে হ্যাঁ লিখে দিব আমরা উত্তরে। এরপরে যদি এখন আমরা আয়তের ক্ষেত্রে দেখি যে আয়তের দুইটা কর্ণ আছে, এখানে একটা কর্ণ এই পাশে একটা কর্ণ, এবং এই কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানেও সামান্তরিকের মতো পরস্পরকে এই কর্ণগুলো পরস্পরকে লম্বভাবে ছেদ করে না, এই জন্য আমরা এখানে উত্তরে না লিখে দিব। এরপরে সর্বশেষ এখানে বর্গ আছে। তো আমরা বর্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কর্ণ এবং এই পাশে একটা কর্ণ, তো এই কর্ণের উপর একদম খাড়াভাবে বা এখানে লম্বভাবে ছেদ করেছে কিন্তু, এবং এখানে এক সমকোণ বা 90 ডিগ্রি কোণ তৈরি করতেছে এই পারে এবং এই পাশে এবং এইখানেও এবং এই পাশেও। তো আমাদেরকে এখানে শুধু লিখতে হবে যে বর্গের কর্ণগুলো সবসময় পরস্পরকে লম্বভাবে ছেদ করে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্গের কর্ণগুলো পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তাহলে এখানে উত্তরে আমরা হ্যাঁ লিখে দিব। তাহলে এটি হয়ে গেল আমাদের এখানে আমাদের ঘরে এখানে ছকে আমরা লিখে দিলাম আমাদের উত্তর। হ্যাঁ হলে হ্যাঁ লিখে দিলাম এবং না হলে না লিখে দিলাম। এরপরে যদি আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় যাই আমরা ফেরত। তো এখানে আমরা এই ছকটা কিন্তু পূরণ করলাম আমরা। চতুর্ভুজ সম্পর্কে আমরা কি পেয়েছি তার সংক্ষেপে
ছকে খালি ঘরগুলোতে লিখে আমরা পূরণ করলাম এবং এটি হচ্ছে 108 নম্বর পৃষ্ঠায় ছিল আমাদের। এরপরে আমরা 109 নম্বর পৃষ্ঠায় পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আজকে পর্ব। আল্লাহ হাফেজ।